29শে মে ভোরবেলা, আর আমরা চলে এসেছি হুরসাপাড়ে মর্নিং সাফারি করতে। এরপর বিকেলে সাফারি আছে সিল্লারিতে, আর তারপর কালকে ভোরবেলা আমরা রওনা দেব কানহার জন্য। এই যে কাচের বোতলগুলি দেখছেন, মহারাষ্ট্রের জঙ্গলে সাফারি করলে এগুলি একটি করে আপনাদের ফ্রিতে প্রোভাইড করা হয়। সুভেনিয়ার হিসাবে বাড়িতেও নিয়ে যেতে পারেন আপনারা। গতকাল হুরসাপাড়ে বিন্দু এবং তার কাবের দুর্দান্ত সাইটিং হয়েছিল আমাদের, তাই আজ ঠিক করেছিলাম হুরসাপাড়ের আর একটা এগ্রেস বিটুকে খুঁজব। আর বিটুকে খুঁজতে খুঁজতেই প্রথমে চলে এসেছিলাম এই ওয়াটার হোলটির সামনে। সূর্য তখন সবে মাথার উপরে উঠছে, আর পাখিরাও বেরিয়ে পড়েছে নিজেদের নিজেদের কাজে। আর এই সুন্দর উপভোগ্য সকালে বিটুকে খুঁজতে খুঁজতে অবশেষে পেয়েই গেলাম আমরা। কোথায় তো সাদা গাছের তলায় বাঘ শুয়ে আছে। আমাদের থেকে একটু দূরে একটি ঝোপের মধ্যে বসে নিজের জিভ দিয়ে নিজের পা পরিষ্কার করছিল বিটু। যে কোনো ক্যাট ফ্যামিলির প্রাণীদের মধ্যেই এই প্রবণতা বেশ কমন। যাই হোক, আমরাও ওয়েট করছিলাম যদি বিটু একবার ওঠে আর আমরা তার মুভমেন্ট যদি একটু দেখতে পাই। মাঝে মধ্যে একটু উঠলেও আবারও বসে পড়ছিল সে। আর আমরা যখন সেখানে ওয়েট করছিলাম, সেখানে এসে উপস্থিত হলো দুটি ওয়াইল্ড বোর, আর তারপরেই ঘটনা অন্যদিকে মোড় নিল। ওয়াইল্ড বোর দুটিকে দেখে বিটু উঠে দাঁড়ালো, তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে থাকলো তাদের। তারপর ক্রলিং করে এগিয়ে যেতে থাকলো বোর দুটির দিকে। বেশ বুঝতে পারছিলাম এ বাঘের এবার শিকার করার মুড হয়েছে। ক্যামেরা দ্রুত ফোকাস শিফট করছিল বলে ফুটেজ একটু ব্লারি এসছে, তার জন্য দুঃখিত। একটু লুকিয়ে গুটি গুটি পায়ে বিটু এগিয়ে চলছিল তার শিকারকে লক্ষ্য করে। আর আমরা সবাই নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে এই ঘটনার সাক্ষী হতে যাচ্ছিলাম। কিন্তু এর মধ্যেই চিতল তার অ্যালার্ম কল শুরু করে দিল। আর এবার তার সঙ্গে যুক্ত হলো ময়ূর এবং লাঙ্গুরেরও অ্যালার্ম কল। আর পরিস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালিয়ে গেল ওয়াইল্ড বোর দুটি। আর বিটু কিছুটা মন খারাপ করেই দেখতে থাকলো তার শিকারের পালিয়ে যাওয়াকে। আর তারপর সে ফিরে গিয়ে নিজের জায়গাতে আবার বসে পড়ল। আর আমরা ধরলাম এবার ফেরার পথ। কিন্তু ফেরার রাস্তাতেই আরেকটি সুন্দর সাইটিং হয়ে গেল আমাদের। দেখা পেলাম ক্যামোফ্লেজের এক্সপার্ট দুটি ইন্ডিয়ান স্কোপ সাউলের। হুরসাপাড়ের গল্প এবারের মতো এখানেই শেষ হলো। হ্যাঁ, কালকে আমরা যাচ্ছি কানহা, তারপর ওখান থেকে মুক্কি, মুক্তিদের জয়েন করবে সমাধিঘাট দত্তদা। তারপর আমাদের শুরু হবে সাফারি মুক্কি গেটে। তারপরে ওখান থেকে ব্যাঙ্গালোর ব্যাক। এবছরের জন্য আপাতত জঙ্গল শেষ। সিল্লারি গেটে এটাই আজ আমাদের শেষ সাফারি। আর জঙ্গলে ঢুকতে না ঢুকতেই দেখা পেয়ে গেলাম একটি বেশ বড় সড়ো ব্রাউন ফিশ আউলের। মাছ ছাড়াও ব্যাং, সাপ এবং বিভিন্ন প্রকার লিজার্ড খেয়ে থাকে এই আউলটি।
আমাদের সামনে এত সুন্দর হেড আর আই মুভমেন্ট করছিল প্যাঁচাটি যে আমাদের বেশ খানিকক্ষণ দাঁড় করিয়ে রাখলো সে ওখানে। ড্যামের জমা জলের মধ্যে আজও পেয়ে গেলাম একটি কুমিরকে, আর তার সামনেই খেলে বেড়াচ্ছিল কিছু এশিয়ান ওপেন বিল স্টর্ক। এই সাফারিতে এর থেকে বেশি এক্সাইটেড কিছু ঘটেনি। একটি লেপার্ডকে দূর থেকে দেখলেও ছবি তোলার আগেই সে ঢুকে গিয়েছিল জঙ্গলের মধ্যে। আর এবার সিল্লারিকে বাই বাই বলার টাইম। সাইটিং হোক বা না হোক, জঙ্গলে ঘুরতে আমাদের ভালোই লাগে। আলাদা আলাদা জঙ্গলের আলাদা আলাদা রকম গাছপালা, টিরেন, টেক্সচার এবং অবশ্যই আলাদা আলাদা গন্ধ, যা আমাদের বারবার টেনে আনে জঙ্গলে। তাই আমরা আবারও ফিরে আসব এই সিল্লারিতে। এখন আমরা রেডি হচ্ছি ফর নেক্সট ডেস্টিনেশন। কোথায় যাচ্ছি আমরা এখন? আজকে 30 তারিখ। আমরা এখন সকালে বেরোচ্ছি সিলারি থেকে কানহার জন্য। এখান থেকে পৌঁছাতে মোটামুটি 4.5 ঘন্টা মতো লাগবে। তারপর গিয়ে আমাদের আফটারনুন সাফারি রয়েছে কানহাতেই। এবার সিল্লারি থেকে আমরা পাড়ি দেব কানহার দিকে। দূরত্ব প্রায় 200 কিলোমিটার, আর সময় লাগবে অলমোস্ট 4 ঘন্টা মতো। চল, আজ আমরা দুপুরের মধ্যে পৌঁছে যাব এমপিটি বাঘিরা জঙ্গল রিসর্ট মোচাতে, যা কানহার খাটিয়া গেটের কাছেই। এবং চেক ইন করে নিয়ে এবং লাঞ্চ করার পরে বিকেলবেলায় আমাদের সাফারি আছে কানহা জোনে। সৃষ্টি জঙ্গল হোমস থেকে আমাদের জন্য প্যাক করে দেওয়া হয়েছিল সকালের ব্রেকফাস্ট, আর গাড়ির মধ্যেই আমরা খেয়ে নিলাম সেই ব্রেকফাস্ট। সিল্লারি থেকে কানহা পৌঁছানোর এই রাস্তাটি বেশ সুন্দর হলেও রাস্তাতে দোকানের সংখ্যা বেশ কম। এরপর আমরা নিয়েছিলাম ছোট্ট একটি টি ব্রেক। আবারও যাত্রা শুরু, আর এবার আমাদের সঙ্গ দেওয়া শুরু করলো জঙ্গল। কানহার জঙ্গলের বিশেষ বৈশিষ্ট্য হলো এই বড় বড় শাল গাছগুলি, যেগুলিতে গরমকালেও পাতা ঝরে না। তাই এই জঙ্গলের সৌন্দর্য অন্য জঙ্গলের থেকে অনেকটাই আলাদা। আর এবার আমরা পৌঁছে গেলাম এমপিটি বাঘিরা জঙ্গল রিসর্ট মোচাতে। এর বুকিং লিংক আমি স্ক্রিন এবং ডেসক্রিপশন দু জায়গাতেই দিয়ে রাখলাম। এই রিসর্টটি মধ্যপ্রদেশ সরকার দ্বারা পরিচালিত, আর কানহার জঙ্গলের পাশ দিয়ে যাওয়া বানজার নদীর একদম তীরে অবস্থিত এই রিসর্টটি। আর নদীর ওপারেই শুরু হয়ে গেছে জঙ্গলের বাফার এরিয়া। বেশ সুন্দর সাজানো গোছানো এই রিসর্টটি। বাঘ। এখানকার এমপ্লয়িরাও বেশ হেল্পফুল এবং খাবারও যথেষ্ট ভালো। আর রিসেপশন এরিয়াতেই আপনারা পেয়ে যাবেন একটি ছোট্ট লাইব্রেরি, সঙ্গে একটি সুভেনিয়ার শপও। আচ্ছা, এদিকেও রুম আছে। ওগুলো মনে রিভার ভিউ। হুম, যাবো ওদিকে নাকি এখন? এই পাশে রেস্টুরেন্ট অ্যান্ড কনফারেন্স হল।
হ্যাঁ সামনের খোলা মাঠটিতে সন্ধ্যাবেলা চা এবং স্ন্যাক্স সার্ভ করা হয়। আর এই খোলা ময়দানের চারিদিক ঘিরে এই রিসর্টের রুমগুলি। আমাদের ছিল দোতলায় রিভার ভিউ রুম। এগুলি হলো ক্যান্টার। জিপসির সাথে সাথে এই ক্যান্টারগুলিতেও সাফারি করানো হয়। বাচ্চাদের মনোরঞ্জনের জন্য ছোট্ট একটি পার্ক এবং একটি বেশ বড় সুইমিং পুলও পেয়ে যাবেন আপনারা এই রিসর্টটিতে। এটা চার্জ নেই কিন্তু। আমাদের এক্সপেকটেশনের তুলনায় এই রিসর্টটির রুম এবং বাথরুম ছিল বেশ বড়। যদিও বলতে দ্বিধা নেই, মেনটেনেন্সের বেশ অভাব লক্ষ্য করেছিলাম এখানে। আমরা মধ্যপ্রদেশের যে কোনো জঙ্গলে আসলে প্রেফার করি এমপিটির প্রপার্টিতে থাকতে, এবং এমপিটির যতগুলো প্রপার্টিতে থেকেছি এটির ঘর ছিল সব থেকে বেশি গ্র্যান্ড কিন্তু সব থেকে বেশি নেগলেক্টেড। পরিষ্কার পরিচ্ছন্নতা এবং প্লাম্বিং এর বেশ কিছু ইস্যু আমরা লক্ষ্য করেছি এবং ওনাদেরও জানিয়ে এসেছি। হোপফুলি যদি আমাদের এই ফিডব্যাকে কোনো উন্নতি হয়। যদিও ঘরে অ্যামেনিটিসের কোনো অভাব নেই, টিভি, জল গরম করার কেটেল, সোফা সেট বা রাইটিং ডেস্ক সবই আছে এখানে। তবে সব থেকে সুন্দর এই বারান্দার জায়গাটি, কারণ এর সামনেই বানজান নদী। গরমকালের জন্য জল শুকিয়ে গেলেও অন্য সময় যখন জল থাকবে তখন এই জায়গার সৌন্দর্য সত্যিই অন্যরকম হবে। আর লাঞ্চ করতে যাওয়ার আগে বিদায় নেব আপনাদের কাছে। আর পরের এপিসোড থেকে কানহার জঙ্গলের সাফারির অভিজ্ঞতা নিয়ে ফিরে আসবো আপনাদের কাছে। এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।